আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? রনি খান স্যার আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ স্যার। ফ্রেন্ডসদেরকে আসতে পারো, সবাইকে মেনশন করে দাও। যারা ক্যাপ্টেন আছো তারা। আমরা আজকে নিউ চ্যাপ্টার পড়াবো। কিন্তু তোমাদের উপস্থিতি খুবই কম। দেখো, আমরা যে চ্যাপ্টার পড়াবো সেটার নাম হচ্ছে তোমার তৈলচিত্রের ভূত। আচ্ছা, আমাকে একটু লিখে জানাও যে কারা কারা ভূত দেখেছো বা দেখোনি। বা ভূতে কেউ কি বিশ্বাস করে কিনা। আমাদের সাথে ওয়াহিদুল ইসলাম স্যার আছেন, স্যার থ্যাংক ইউ। আচ্ছা, কানিজ পাবি জায়রে থেকে সে বলছে অনেক ভূত দেখেছে, তবে সেটা দেখেছে হচ্ছে তোমার মুভিতে। আচ্ছা, একান্তা মায়ুমি বলছে যে দেখে নাই, ভূত নাই বাট জিন আছে। আচ্ছা স্যার, এই গল্প আরও অনেক আগে পড়েছি। আচ্ছা, ভেরি গুড, ভালো করেছো স্যার। আসলে ভূত বলতে কিছু নেই, আছে হলো জিন, মৌলি বলেছো। আচ্ছা ঠিক আছে। অজিকা বলছো দেখি নাই। অদরা আরোহী বলছো যে বিলিভ ইন ঘোস্ট। আচ্ছা, জিন আছে, ছায়া দেখা যায়, বিশ্বাস করি, বাট ভূত না এটা। আমরা 1 মিনিটের মধ্যে শুরু করব। আচ্ছা, অনেকে বলছে এই গল্পটা পড়েছো, অনেক ভালো লেগেছে, ভেরি গুড। এই গল্পটা থেকে পরীক্ষায় প্রশ্ন অ্যাভেলেবেল থাকবে এবং ভালো করে পড়বে, এবং পরীক্ষায় প্রশ্ন আনসার করার জন্য সেভাবে পড়তে হবে। একজন বলছো ভূত .com শুনি, তার মানে কি ভূত .com-এ কিছু আছে নাকি? ভূত আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। ওকে,
তাহলে দেখো এখানে যে ভূতের যে বিষয়টা আছে সেটা মনে রাখতে হবে। কেউ কেউ বলছো যে ভূত নেই, জিন আছে। আসলে ব্যাপারটা সেরকমই। যদি তোমার হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করো, তাহলে এখানে জিন আছে এটা বিশ্বাস করতেই হবে, না করার কোনো সুযোগ নেই। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো অতএব তোমার হচ্ছে জিনকে বিশ্বাস করতে হবে। কিন্তু প্রশ্ন হলো তাহলে ভূত আছে কিনা। আসলে ভূত বলতে পৃথিবীতে কিছু নেই, তবে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলো আসলে আমরা সাধারণভাবে যদি চিন্তা করি তাহলে তার কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু যদি আমরা ভালো করে বা গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তার প্রত্যেকটারই একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। অতএব অলৌকিক কিংবা হচ্ছে কোনো এমন কিছু ঘটনা ঘটে, হ্যাঁ, তবে দুই একটা ঘটনার রহস্য হয়তোবা করা যায় না, কিন্তু সেটার জন্য হলো তোমার হচ্ছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই যে ভূত আছে। তো যদিও তোমার হচ্ছে এখানে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। অনেকে বলছে যে তোমার হচ্ছে জিন ভূত কোনোটাই নেই, অনেকে আবার বলছে যে জিন আছে ভূত নেই, অনেকে আবার বলছে জিন ছিল কিন্তু এখন নেই। তো এরকম বিভিন্ন বক্তব্য আছে, তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে তোমার জিন আছে, বাট ভূত বলতে আসলে কিছু নেই। এইসব ঘটনাগুলোর প্রত্যেকটাই তোমার হচ্ছে এক একটা স্বাভাবিক এবং হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। প্রত্যেকটা ঘটনারই একটা স্বাভাবিক এবং সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তো যখনকার সময় এই গল্পটা তিনি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, তো সেই সময়টাতে ভূতে যে বিশ্বাস ছিল মানুষের, সেখান থেকে তোমার হচ্ছে বের হয়ে আসা এবং হচ্ছে মানুষকে সচেতন করা কিংবা হচ্ছে তোমাদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা, বা হচ্ছে বিজ্ঞানের বা হচ্ছে সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলোতে বিশ্বাস রাখা, এবং হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে তোমার হচ্ছে বৈজ্ঞানিকভাবে কিংবা হচ্ছে সায়েন্টিফিকভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা, এগুলোর জন্যই, এই সচেতনতার জন্যই মূলত হচ্ছে এই গল্পটি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি, আমরা একটু শব্দ অর্থ দেখবো আগে, তারপরে আমরা ফিরে আসবো। দেখো, প্রকাণ্ড শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বৃহৎ এবং হচ্ছে অতিশয় বড়, মানে অনেক বড়, সেজন্য বলা হয়েছে প্রকাণ্ড। বিব্রত শব্দের অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত, যেটাকে আমরা বলি বিব্রত, ব্যাকুল হওয়া কিংবা বিচলিত হওয়া, এটা হচ্ছে বিব্রত হওয়া। উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে তোমার বিহ্বল বা হচ্ছে দিশেহারা কিংবা হচ্ছে হতজ্ঞান, অর্থাৎ তোমার হচ্ছে জ্ঞান, অনেকটা জ্ঞান হারিয়ে ফেলা বললে ভুল হবে, তোমার হচ্ছে জ্ঞান আছে কিন্তু এলোমেলো করে ফেলা, এটাকে মূলত বলা হয়েছে উদ্ভ্রান্ত। এই খাপছাড়া শব্দের অর্থ কিন্তু হচ্ছে উদ্ভ্রান্ত আর খাপছাড়া একই কথা, বেমানান, উদ্ভট, অসংলগ্ন, এলোমেলো, এগুলোকে মূলত বলা হয়েছে খাপছাড়া। উদ্ভ্রান্ত আরটা হচ্ছে তোমার খাপছাড়া। উদ্ভ্রান্তর মধ্যে যেটা থাকবে যে তোমার হচ্ছে চিন্তা করবে সে চিন্তাগুলো তোমার হচ্ছে কোনো কি বলে এটাকে, কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা হবে না, শুধুমাত্র এমনি এমনি তোমার হচ্ছে উদ্ভ্রান্তের মতো বা হচ্ছে এলোমেলো কোনো কিছু চিন্তা করা, এটা হচ্ছে উদ্ভ্রান্ত ভাব তাকে দেখাবে, এটা ওটা চিন্তা করা, এটাই মূলত হচ্ছে উদ্ভ্রান্ত। আর একটা দেখো হচ্ছে তোমার শ্রাদ্ধ। শ্রাদ্ধ হচ্ছে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য যেটা করা হয়ে থাকে হিন্দু আচার বা শাস্ত্রীয় যে অনুষ্ঠান, সেটাকে মূলত বলা হয় শ্রাদ্ধ, এটা তোমরা জানো। আর উইল হচ্ছে তোমার, উইলটা ভালো করে মনে রাখবে, উইলটা হচ্ছে যে শেষ ইচ্ছে পত্র, অর্থাৎ মৃত্যুর পরে, একজন মানুষের মৃত্যুর পরে তার সম্পত্তি আসলে কে কে পাবে বা হচ্ছে কাকে কতটুকু দিবে, একটা হচ্ছে তোমার মৃত্যুর পরে অটোমেটিক তার যারা ওয়ারিশ থাকেন কিংবা হচ্ছে সন্তান থাকেন বা হচ্ছে যারা থাকেন তারা পেয়ে যান, আরেকটা হচ্ছে সে মৃত্যুর আগে একটা ইচ্ছে পত্র তৈরি করে যেতে পারেন যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তির এত অংশ এ পাবে, অত অংশ এ পাবে, এরকম এটা করে যেতে পারে। তো সেটাকে মূলত বলা হয় উইল। আর এটা মৃত্যুর পরে বলবৎ থাকে, বলবৎ থাকে মানে হচ্ছে কার্যকর থাকে, অর্থাৎ তিনি মৃত্যুর আগে যেটা বলে গিয়েছেন সেই অনুযায়ী ওই তোমার হচ্ছে সম্পত্তি বন্টন হবে তার ইচ্ছে অনুযায়ী, এটা তিনি মৃত্যুর আগে করে যেতে পারেন। প্রেতাত্মা শব্দের অর্থ হচ্ছে মৃতের আত্মা বা হচ্ছে ভূত। এখানে এই প্রেতাত্মা বলতে আবার একটু বুঝিয়ে থাকে যে মানুষের যদি, মানে সাধারণ যেটা বর্ণনা আছে কিংবা হচ্ছে সাধারণ যেটা ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে, সেখানে বলা আছে এরকম যে তোমার হচ্ছে মানুষের যদি কোনো তোমার হচ্ছে আকস্মিক যে মৃত্যু ঘটে বা অপমৃত্যু যেটাকে আমরা বলে থাকি, অপমৃত্যু যদি ঘটে থাকে তাহলে তাদের আত্মা তোমার হচ্ছে ঘুরে বেড়ায়
বিভিন্ন সময়ে, এটাকেই মূলত বলা হয় প্রেতাত্মা কিংবা হচ্ছে মৃতের আত্মা, এটাকেই মূলত বলা হয় ভূত। অর্থাৎ যদি অপমৃত্যু হয়, যেমন হচ্ছে কেউ সুইসাইড করলো কিংবা হচ্ছে কেউ তোমার হচ্ছে পড়ে গিয়ে মরে গেল, কিংবা হচ্ছে তোমার এরকম যদি স্বাভাবিক মৃত্যু না হয়, যদি অপমৃত্যু হয়, তাহলে সেই অপমৃত্যুর কারণে তার আত্মা তোমার হচ্ছে কি করে ঘুরে বেড়ায়, এটাকে মূলত বলে প্রেতাত্মা। এটা স্বাভাবিক ব্যাখ্যা আর কি। অনুতাপ শব্দের অর্থ হচ্ছে আফসোস, অর্থাৎ তোমার হচ্ছে কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা। অর্থাৎ তুমি একটা কাজ করলে, কাজটা করার পরে তোমার পরবর্তীতে মনে হলো যে আমার এই কাজটা করা ঠিক হয় নাই, আমার একটা ভুল হয়েছে, এই যে অনুশোচনা, পেছনে যে তোমার হচ্ছে চিন্তা করা, সেটাকে মূলত বলা হয় অনুতাপ। আরেকটা দেখো হচ্ছে যে তৈলচিত্র হচ্ছে তেল রঙে আঁকা ছবি। তোমরা অয়েল পেন্টিং এর কথা শুনেছো, বা তোমরা কেউ কেউ ছবি যারা আঁকো তারা জানো ভালো করেই, সেটাকে মূলত বলা হয় তোমার হচ্ছে তৈলচিত্র। বলছো ফন্টটা একটু বড় করা যাবে কিনা? হ্যাঁ, চেষ্টা করা যেতে পারে, দেখি একটু চেষ্টা করে। এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, তারা কি রিতাত্তা হবে? আচ্ছা, এখানে তোমার হচ্ছে প্রেতাত্মা, না না প্রেতাত্মা হবে কিনা তৌফিক যেটা বলছো সেটা বলা যাবে না। আমি বলছি যে প্রেতাত্মা সম্পর্কে যে এই যে ব্যাখ্যাটা দেয়া আছে, এটা মানুষের স্বাভাবিক একটা ধারণা কিংবা হচ্ছে ব্যাখ্যা, এটার কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, এটা তোমার হচ্ছে আসলে কোনো ওরকম কোনো ব্যাখ্যা নেই। আর হচ্ছে তোমার ইসলাম ধর্মে তোমার হচ্ছে এটার কোনো সুযোগ নেই, এটাকে তোমার হচ্ছে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ইসলামে তোমার হচ্ছে এটাকে রাখা হয়নি, মানে প্রেতাত্মা বলতে কোনো বিষয় নেই। অনুতাপ বললাম, আর হচ্ছে তৈলচিত্র বললাম। প্রণাম, প্রণাম হচ্ছে তোমার হাত ও মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে যে অভিবাদন, সেটাকে মূলত বলা হয় প্রণাম। আর তোমরা এখানে ইসের মধ্যে একটা পড়েছো, প্রণাম কিন্তু অনেক রকমের হয়, যেমন যে হাত মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে, এটাকে প্রণাম বলে, এটা একরকম প্রণাম। আবার সাষ্টাঙ্গ প্রণাম যেটা পড়েছো সেটা হচ্ছে দণ্ডবত হওয়া, এটা পড়েছো তোমার হচ্ছে পড়ে পাওয়ার মধ্যে, পড়ে পাওয়ার মধ্যে কিন্তু দণ্ডবত ছিল, সেটাও এক ধরনের প্রণাম। এটা হচ্ছে প্রেতাত্মা, র এর উচ্চারণ হবে, হ্যাঁ প্রেতাত্মা, রাইট, প্রেতাত্মা বলে আসলে কিছু হয় না। এরপর দেখো আত্মগ্লানি। আত্মগ্লানি হচ্ছে নিজের উপর ক্ষোভ এবং ধিক্কার করা, মানে ধিক্কার প্রকাশ করা কিংবা হচ্ছে নিজের উপরে ক্ষোভ এবং ধিক্কার, এটাকে মূলত বলা হয় আত্মগ্লানি। এটাও অনুতাপ, এই যে দেখো অনুতাপের যে অর্থ পড়েছো সেটাই অনুতাপ কিংবা হচ্ছে অনুশোচনা। বিস্ফোরিত মানে হচ্ছে বিস্তারিত কিংবা হচ্ছে প্রসারিত। বিস্ফারিত মানে হচ্ছে তোমার বিস্তারিত কিংবা হচ্ছে প্রসারিত, এটাকে বলা হয় বিস্ফারিত। এরপরে দেখো কোশ্চিনকালে মানে হচ্ছে কোনো কালে বা কোনো কালেই, এটা পরীক্ষায় জানতে চায় মাঝে মধ্যে, এটা বিভিন্ন সময় শব্দটা আসে, অনেক সময় বুঝতে পারে না। উচ্চারণটা হচ্ছে কোশ্চিন, নট, অনেকে আবার বলতে পারো যে কোশ্মিন বলে, এটা আসলে না, এটা হচ্ছে কোশ্চিনকালেও। এরপরে দেখো হচ্ছে তোমার যে ছলনা হচ্ছে কপটতা, শঠতা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকা, এগুলো সবগুলো হচ্ছে তোমার ছলনা। হৃদকম্প হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন বা বুকের কাঁপুনি, যেটাকে হার্টবিট বলে থাকি আমরা, সেই বিটটাই হচ্ছে হৃদকম্প, তাহলে এটা হচ্ছে তোমার হৃদকম্প। আর মটকা, মটকা হচ্ছে একটা শব্দ যেটা হচ্ছে রেশমের মোটা কাপড়, তোমার যে রেশম থেকে যে এটা পোকা হয়, পোকা থেকে যে সুতা, সেখান থেকে যে কাপড় তৈরি হয়, সেটাকে মূলত বলা হয় রেশমের কাপড়। এই রেশমের কাপড়টাকে মূলত বলা হয়েছে মটকা। ভর্ৎসনা মানে হচ্ছে তোমার তিরস্কার বা ধমক, ভর্ৎসনা হচ্ছে তিরস্কার বা হচ্ছে ধমক। পার্সোনাল ডিসকাশন অফ, একেবারেই পার্সোনাল ডিসকাশন করবে না, আমি যা বলছি পড়ায় মনোযোগী হোক। এরপর দেখো ইতস্তত মানে হচ্ছে দ্বিধা, সংকোচ বা হচ্ছে গড়িমসি। এখানে ইতস্তত মানে হচ্ছে হেজিটেশন, যেটা দ্বিধা বা সংকোচ বা গড়িমসি।
অশরীরী শব্দের অর্থ হচ্ছে দেহহীন বা হচ্ছে শরীরহীন। ভূতের শরীর থাকে না, তার অবয়ব থাকে না, এই জন্য তোমার হচ্ছে বলছে অশরীরী বা হচ্ছে দেহহীন বা হচ্ছে শরীরহীন। নিরাকার মানে যার কোনো আকার নেই, এটাকে মূলত বলা হয়েছে নিরাকার। তাহলে আমরা এই হচ্ছে মোটামুটি শব্দ অর্থ। শব্দ অর্থগুলো ভালো করে মনে রাখবে এবং শব্দ অর্থগুলো ভালো করে পড়বে। আমরা গল্পে ফিরে যাই। গল্প দেখি কতদূর শেষ করা যায়। যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে এবং হচ্ছে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তৈলচিত্রের ভূত, এটা হচ্ছে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত একজন রাইটার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যে তিনি লিখেছেন। তো দেখি, একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছেন। এখানে একটা আন্ডারলাইন করে নাও, পরাশর ডাক্তার মানে ডাক্তার, একজন ডাক্তার যিনি, যার নাম হচ্ছে পরাশর, এই জন্য বলছে পরাশর ডাক্তার। তার লাইব্রেরিতে বসে, অনেক বড় লাইব্রেরি, সেখানে বসে কি করছেন তিনি, চিঠি লিখছেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। আর একটা ক্যারেক্টার পাওয়া গেল, সেটা হচ্ছে নগেন। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন, অর্থাৎ তোমার হচ্ছে নগেনকে বসতে বললো, অর্থাৎ নগেন যে এসেছে সেটা বুঝতে পেরেছে। এবং আচ্ছা, এখানে একটু আন্ডারলাইন করে নাও প্রকাণ্ড লাইব্রেরিতে, কারণ চিঠি লিখেছেন তোমার হচ্ছে কোথায় বসে, প্রকাণ্ড লাইব্রেরিতে। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। ঠিক আছে, তাহলে চিঠি পাঠালেন কাকে দিয়ে, চাকরকে ডেকে, চাকরকে দিয়ে দিলেন। বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়লো, অর্থাৎ জিজ্ঞেস করা হয়েছে তোমার হচ্ছে যে তার আসলে অসুখ হয়েছে কিনা। চোরকে যেন জিজ্ঞেস করা হয়েছে সে চুরি করে কিনা, এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না অসুখ নয়, অসুখ আবার কিসের। এখানে যে বিষয়টা আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে পার্সোনাল ডিসকাশন করবে না। ওকে, দেখো বলছে যে চোরকে যেন জিজ্ঞেস করা হয়েছে সে চুরি করে কিনা, অর্থাৎ যেহেতু তাকে জিজ্ঞেস করা হয়েছে অসুখ কিনা, অর্থাৎ অসুস্থ তো সে বটেই, অসুস্থ তো সে অলরেডি হয়ে গিয়েছে, সেই জন্য বলছে। এখন যে চুরি করে সে, তাকে জিজ্ঞেস করলে সে যেরকম বিব্রত হয়, তো নগেনের এমন অসুখ হয়েছে যে আসলে সেটা জিজ্ঞেস করায় সেও কিছুটা বিব্রত হয়ে বলল। পরে আবার বলছে যে না না অসুখ নয়, অসুখ আবার কিসের। গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙ্গুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। এটা হচ্ছে একটা অনেক আগেকার সিস্টেম, যখন তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এতটা ডেভেলপ করেনি মেডিকেল সায়েন্স, তখন তোমার হচ্ছে দুই হাতের আঙ্গুলের যে ডগাগুলো আছে এগুলোকে একত্র করে সমান আছে কিনা বা এরকম কিছু করে তারপরে তারা কিছু রোগ নির্ণয় করতেন কিংবা হচ্ছে তোমার কিছু বলতেন রোগী সম্পর্কে। এটা ছিল তখনকার সময়ের বা প্রাচীন একটা ধ্যান ধারণার মধ্যে একটা পড়ে। তো মোটা সোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, অর্থাৎ তোমার হচ্ছে সে সুঠাম দেহের অধিকার ছিল, তো সুঠাম দেহের হওয়ার কারণে একটু মোটা সোটা ছিল, হাসি খুশি ছিল, এখন মনে হচ্ছে একেবারে চামড়া পর্যন্ত শুকিয়ে গিয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে মাংস তো শুকিয়ে গেছেই, মনে হচ্ছে চামড়াটাও শুকিয়ে গেছে। মুখে হাসির চিহ্নটুকু নেই, চাউনি একটু উদ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত মানে হচ্ছে যেটা বলছিলাম তাকানোটা একটু উদ্ভ্রান্তের মতো, অর্থাৎ এটা তোমার হচ্ছে যেমন আমরা বলে থাকি যে নির্দিষ্ট কোনো দিকে না, বিভিন্ন কিছু চিন্তা করলে মানুষকে যেরকম দেখা যায় সেটাকে মূলত বলা হয় উদ্ভ্রান্ত। তার তাকানোটার মধ্যে সেরকম একটা উদ্ভ্রান্ত ভাব রয়েছে। কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে, খাপছাড়া মানে হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছে, অর্থাৎ কথা কিন্তু তোমার হচ্ছে আমরা যখন কথা বলি তখন তার একটা ক্রোনোলজি থাকে কিংবা হচ্ছে তার সিকোয়েন্স থাকে, কোনটার পরে কোনটা বলে, কিন্তু এখানে তোমার হচ্ছে এই একটা কথা বলছে, একটু পরে আবার অন্য আরেকটা কথা বলছে। তো এরকম যখন হয় তখন সেটাকে আমরা বলেছি যে খাপছাড়া হয়ে যাওয়া। আচ্ছা, একজনের তৈলচিত্রের ভূত মানে কি বলতে চাইছো? তৈলচিত্র তো আমরা বলেছি, তৈলচিত্র হচ্ছে তোমার অয়েল পেন্টিং, যেটা হচ্ছে এটা হচ্ছে তৈলচিত্র। আর হচ্ছে ভূত তো বলেছি, ভূত হচ্ছে অশরীরী কোনো কিছু চিন্তা করা, সেটা হচ্ছে ভূত।
এখন তোমার কোশ্চেন হতে পারে যে আসলে তৈলচিত্রের ভূত টোটালটা বলতে কি। টোটালটা আসলে টোটালটা নিয়ে আসলে আমরা এখন আলোচনা করছি না, কারণ হচ্ছে তৈলচিত্রের মধ্যে ভূত আছে এরকম একটা কনফিউশনের থেকেই কিন্তু তোমার হচ্ছে এই গল্পটা লেখা হয়েছে, সেটা আমরা বলবো আস্তে আস্তে। ওকে, খাপসারা মানে হচ্ছে এলোমেলো। খাপসারা শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। এরপরে দেখো, আচ্ছা, কথা বলার ভঙ্গি পর্যন্ত খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে, এটা আন্ডারলাইন করো। হ্যাঁ, তোমার হচ্ছে কলেজে পড়ে। মাস 2 আগে নগেনের মামার শ্রাদ্ধে নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। 2 মাস আগে তখন তোমার হচ্ছে নগেনের মামা মারা গিয়েছে, তার যে শ্রাদ্ধ সেখানে তোমার হচ্ছে নিমন্ত্রণ করা হয়েছে, তখন পরাশর ডাক্তার সর্বশেষ নগেনকে সেখানে দেখেছিল। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে। ছেলেবেলা থেকেই মামা বাড়িতে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তার মামার জন্য তার কোনোদিন ছিল না। অর্থাৎ মামা যে মারা গিয়েছে তার শোকে, কিংবা হচ্ছে তার মারা যাওয়ার কারণে তার শোকে যে তোমার হচ্ছে একেবারে কাহিল হয়ে যাবে, কিংবা হচ্ছে তোমার যেটাকে আমরা বলি হচ্ছে শোকে একেবারে শোকাগ্রস্ত হয়ে যাবে, এরকম একটা আকর্ষণ তার মামার প্রতি কোনোদিনই ছিল না। বড়লোক কৃপণ মামা, আন্ডারলাইন করো। মামা বড়লোক ছিলেন কিন্তু আবার কৃপণ ছিলেন, মাইজার যেটাকে আমরা বলি। তো বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। অর্থাৎ মামা যে মারা গেছে তাতে তোমার হচ্ছে খুব একটা দুঃখ হওয়ার কথা নয়, কারণ একটাই কারণ হচ্ছে তার মামা বড়লোক, কিন্তু কৃপণ হওয়ার কারণে তার সাথে থেকে যে আদরগুলো সে পেয়েছে তাতে তোমার হচ্ছে সে খুব বেশি যে দুঃখ পাবে কিংবা হচ্ছে কষ্ট পাবে সেরকম কিছু হয়নি। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালো, মনে মনে নগেন যে প্রায় তাকে জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। এখানে জমের বাড়ি মানে হচ্ছে মৃত্যু কামনা করা বোঝানো হয়েছে। জম মানে হচ্ছে মৃত্যুর দূত, আর এখানে জমের বাড়ি বলতে বোঝানো হয়েছে মৃত্যুর দূতের যে বাড়ি সেটা, অর্থাৎ তোমার হচ্ছে মৃত্যু কামনা করা। এই জন্য বলছে যে মামাকে বাইরে থেকে সে খুবই শ্রদ্ধা ভক্তি করতো, কিন্তু তোমার হচ্ছে মনে মনে সে কি করতো, সবসময় তোমার তাকে জমের বাড়ি পাঠাতো। ওকে, পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, যেহেতু মামা বাড়ি থেকে পড়াশোনা করে। তো সত্যি এটা ডাক্তার বললো যে এরকম হতে পারে যে মামা যেহেতু নাই, টাকা পয়সা কোথা থেকে আসবে, তো সেটা বলছে দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। অর্থাৎ তার নামে যদি তার টাকা তো পাবে হচ্ছে তার মামার যে সন্তান বা তার মামা তো ভাই বোনেরা পাবে, কিন্তু সে তো নর্মালি টাকা পায় না, তারপরে তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। উইল করে যেহেতু রেখে গেছেন তার মানে তার টাকাগুলো সে পাবে, তার মৃত্যুর পরে সে টাকা পাবে। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? একটা প্রশ্ন। পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছো, পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধাভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো, ডাক্তার বলতেছে প্রেতাত্মা মানে তো ভূত নেই। নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ এবং অবিশ্বাস্য কাহিনী সেটা হচ্ছে তোমার চমকপ্রদ কাহিনী এবং অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন। তোমার হচ্ছে মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে নগেন নয়, এটা তিনি ভালো করে জানতেন। মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমন ব্যবহারিক থাকুন, মামা যে তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে মন ভরে গেল।
না, ভিডিও তো ইন্টারাপ্ট হয়নি, এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। এরপর দেখো হচ্ছে তোমার শ্রদ্ধা ভক্তিতে ভরে গেল। আর সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা পেল, আর তোমার হচ্ছে অনুতাপটা বেড়ে গেল। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন আরো বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো। হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে, এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধার জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। বলছে তোমার হচ্ছে যেহেতু সে তোমার হচ্ছে তাকে ভক্তি করে শ্রদ্ধা করে, এটা তো সে পরে বুঝতে পারলাম। তো এখন তোমার হচ্ছে শুয়ে শুয়ে ছটফট করতে লাগবে এবং মনে করলো যে যদি তোমার তৈলচিত্রের ওখানে গিয়ে তার চিত্র আছে বা ছবি আছে, সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে মানে তোমার হচ্ছে প্রণাম যদি করে, তাহলে হয়তো তার যে কষ্টটা যেটা তোমার হচ্ছে এখন আছে সেটা কিছুটা হলেও কমবে, মনটা শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টা বেজে গেছে, সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে, সে জ্ঞান নগেনের ছিল। ওকে, তারপরে তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমাবার চেষ্টা করলো, কিন্তু তখন আর তার মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরে সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠল। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে লাইব্রেরিটি নগরের দাদা মশাইয়ের আমলের, এটা আন্ডারলাইন করো। আচ্ছা, এখানে একটু আন্ডারলাইন করে নাও, তখন রাত্রি প্রায় 3টে বেজে গেছে, এটা একটু আন্ডারলাইন করে নাও। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, এটা একটু আন্ডারলাইন করে নাও। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। তার মানে 30 বছরের মধ্যে কোনো খরচ হয়নি। ওকে, এরপরে দেখো যে বলছে আলমারির যে কয়টি অল্প দামি আর অনেক দিনের পুরনো, আলমারিগুলো হচ্ছে তোমার অল্প দামি হচ্ছে অনেক দিনের পুরনো। ভেতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা, উপরে বহুকালের ছেঁড়া মাসিক পত্র, মানে হচ্ছে তোমার বিভিন্ন তোমার হচ্ছে যে ক্যালেন্ডার, সেটা সরি মাসিক পত্র হচ্ছে তোমার ম্যাগাজিন আর কি। আর নানা রকমের ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা, এগুলো সবগুলোই তোমার হচ্ছে ভাঙাচোরা জিনিসগুলো এখানে আছে। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে ঘরে স্থান পেয়েছে। পেনশন পাওয়া মানে হচ্ছে টেবিল চেয়ার যেগুলো আছে সেগুলো আর ইউজ করার মতো অবস্থা নেই, ভাঙাচোরা, সেই জন্য সেগুলোকে তোমার হচ্ছে এই রুমে নিয়ে আসা হয়েছে। সেই জন্য মানে এই রুমে নিয়ে আসা হয়েছে, সেই জন্য এটা বলা হয়েছে যে খুব সময় অন্য ঘর থেকে পেনশন মানে হচ্ছে রিটায়ার্ড করে তারপরে চলে এসেছে, জন্য বলছে রিটায়ার্ড করা নেওয়া হয়েছে। তো রিটায়ার্ড করার কারণেই তোমার হচ্ছে চেয়ার টেবিলগুলোকে এই রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ লাইব্রেরির মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা একটু আন্ডারলাইন করে নেবে। দেয়ালে 3টি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা রঙিন ছবি ও ফটো টাঙানো। সস্তা ফ্রেমে কি করা আছে, বাঁধানো কয়েকটি রঙিন ছবি বা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটি পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে, কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ। এটা পরীক্ষায় জানতে চাইবে, এটা পরীক্ষায় এসেছে, চৈত্র মাসের হচ্ছে 12 তারিখ। লেখা কাগজের ফলকে এখনো
ঝুলছে। এরপরে দেখো যে তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের, একটা হচ্ছে তোমার তার দাদামশাইয়ের, এটা আনলাইন করো, একটা হচ্ছে দিদিমার আর অপরটি হচ্ছে তার মামার। দাদামশাইয়ের আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো রয়েছে। মামার তৈলচিত্রটির স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। একদিকে আছে তোমার তার দাদামশাইয়ের এবং দিদিমার তৈলচিত্র, আর একদিকে আছে হচ্ছে তার মামার তৈলচিত্র। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছোটবেলা থেকে এবারে আনাচে কানাচের সঙ্গে তার পরিচয়। আনাচে কানাচে হচ্ছে নুক অ্যান্ড কর্নার, মানে একেবারে তোমার হচ্ছে কর্নারে কর্নারে পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে, মানে আস্তে আস্তে আর কি, খুব স্পষ্ট না, তোমার হচ্ছে অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো, মানে এই কথাটা হচ্ছে তোমার আমায় ক্ষমা করো মামা বলে সে বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল, মানে ভয়ে একেবারে চুপ হয়ে গেল। তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে, দুচোখ হচ্ছে বিস্ফারিত। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো তো। লিখে জানাও। নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো তারপর তারপর নগেন ঢোক গেলে জিভে দিয়ে ঠোঁট চেটে বলল, যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে, আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পড়াশোনা ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? ফিট হয়ে মানে হচ্ছে তোমার হচ্ছে সেন্সলেস হয়ে যাওয়া, যেন বলছে কোনোদিন ফিট হয়েছিল নাকি। নগেন মাথা নেড়ে বলল, ফিট না, কোশ্চিনকালেও আমার ফিট হয় না, মানে কোনো কালেও তার ফিট হয়নি। আপনি ভুল করেছেন ডাক্তার কাকা, ঠিক আছে, আপনি ভুল করেছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। তাহলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেটাই সে বলছে, ধাক্কা মেরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো, যে ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে বড়লোকে গিয়েও তার উপর মামা এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তাকে স্পর্শ করতে দেন। তারপরে তোমার হচ্ছে একটা বিষয় এখানে দেখো, যে এমন জোরালো একটা বিতৃষ্ণা জেগেছে যে তৈলচিত্রটা পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। তাহলে এই যে তোমার হচ্ছে তৈলচিত্রটা স্পর্শ করতে দিতে রাজি নন কেন, এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, কারণ এটা এখানে পরীক্ষায় আসতে পারে। কারণ হচ্ছে বলছে যে ভক্তি এবং ভালোবাসা ছলনায় টাকা আদায় করে নিয়েছে, যেটা তার মামা কি করছে, পরলোকে গিয়েছে কিংবা হচ্ছে তার মৃত্যুর পরে সে পুরো বিষয়টা জানতে পেরেছে। এই জন্য তার ছবি তাকে ছুতে দিচ্ছে না কিংবা হচ্ছে স্পর্শ করতে দিচ্ছে না, এটা তার ধারণা। এরপরে দেখো, যাই হোক নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে থাকে। তিনি বিভিন্নভাবে চিন্তা করতে লাগলেন, কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করলো। একবার যদি মামায় রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন?
এবার কিছুই ঘটলো না। শরীরটা অবশ্যই একটু খারাপ হয়ে আছে, মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলের ব্যথায় ফুলে টনটন করছে, মানে ব্যথায় টনটন করছে। এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় রাতে ঘুমের মধ্যেই হোক বা জাগ্রত অবস্থায় হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। তৈলচিত্রের ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনের মধ্যে শান্তি টিকল না। কারণ রাতের আলো নিভিয়ে বিছানায় এসে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার নেই, এখন নেই, ঠিক আছে? তার এখন আর তোমার হচ্ছে সেই ক্ষমতাটা নেই। রাত্রি ছাড়া তার মামা কিছুই করতে পারে না, কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কালকে রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না। পরলোক মানে হচ্ছে তোমার মৃত্যুর পরের যে জীবন, সেটাকে মূলত বলা হয় পরলোক। হ্যাঁ, স্যার লিখে দিয়েছেন আফটার লাইফ। হ্যাঁ, ওকে। তো এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃদকম্প হতে লাগলো, অর্থাৎ হার্টবিট তার বেড়ে গেল। কিন্তু তোমার হচ্ছে এমন একটা সন্দেহ না মিটিয়ে বা মানুষের চলে কি করে। খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুকটা কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শালগায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। ওকে, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, এটা আনালাইন করো। মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভৎসনার দৃষ্টি। এরপরে হচ্ছে নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের ছবি স্পর্শ করলো। তাকে কেউ ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো। তৈলচিত্র কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলেছে। এরপরে দেখো, তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়ে নগেন আবার থমকে দাঁড়ালো। তার আরেকটা কথা মনে এসেছে, কাল ঘর ছিল অন্ধকার। হ্যাঁ, এরপরে দেখো, অন্ধকার ছিল, আজকে আলোটা থাকার কারণে যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনে সে অন্ধকারের তৈলচিত্রের দিকে কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারের তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছিল কি জ্বলছে না, তোমার হচ্ছে তাতে বিশেষ কি আসে যায়। ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে কি প্রথম রাতের মতো জোরে ধাক্কা দিয়ে মামায় আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা। তার মানে পরের দিনও ঠিক একই কাজ করছে, জোরে ধাক্কা দিয়ে তার মামা তাকে ফেলে দিয়েছে। অজ্ঞান হয়ে গেলে না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি, অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম। আচ্ছন্ন হয়ে তোমার হচ্ছে অনেকক্ষণ যাবৎ সে মেঝেতে পড়েছিল। এরপরে দেখো হচ্ছে তোমার তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি যে তোমার বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে আমায় জোর করে আটকে রেখেছে। পড়াশোর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার, দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জ্বেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। এরপরে দেখো হচ্ছে
ঠিক ওই রকম ব্যাপারটা ঘটে। এটা একটু আন্ডারলাইন করে নিও। দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছু হয় না, অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন, সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলছে কোনোদিন তোমার হচ্ছে অজ্ঞান হয়ে যায়, কোনোদিন আবার জ্ঞান থাকে। অর্থাৎ বলছে আলো জেলে যখন তোমার হচ্ছে এটাই করে, তখন একজন বলছে স্যার বাংলা এমন কেন নেই, বাংলা কেমন? বাংলা তো বাংলার মতোই আছে। হ্যাঁ, একটু আস্তে আস্তে পুরো অভ্যাস করতে হবে। সবসময় তোমার হচ্ছে বাচ্চাদের বা ছোট বইয়ের মতো বই থাকবে তা তো হবে না, রাইটারদের লেখা। ওকে, বলতে বলতে নগেনজন একেবারে ভেঙে পড়লো। আমি কি করব ডাক্তার কাকা, এমনি করে কদিন চলবে? পরাশা ডাক্তার বললেন তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেবো। আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রে ঠিক 12টার সময়, টানালাইন করো, তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন। তবু মাঝরাত্রে অন্ধকারে লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক এই ঘরে তোমার হচ্ছে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যায়। এটা আন্ডারলাইন করো, গন্ধটা হচ্ছে কাগজের। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের, তৈলচিত্রের ভূতের। ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায়, তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো না কোনো ব্যাখ্যা আছেই আছে। তারপরে দেখো হচ্ছে তোমার বদ্ধমূল ধারণা, এটা শোনা যায়, তার প্রত্যেকটা, এটা এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখবে। সাধারণ ব্যাখ্যা আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তারা কখনো ভয় হতে পারে, তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেনি। অর্থাৎ তোমার হচ্ছে যে ঘটনা বা যে গল্প তোমার হচ্ছে শুনিয়েছে নগেন, পরাশর ডাক্তার সারাদিন ধরে সে চিন্তা করেছে যে আসলে কি হতে পারে, কি হতে পারে, কিন্তু আসলে তিনি সারা দিনেও কোনো একটা, এটা তোমার হচ্ছে কি ঘটতে পারে সেরকম কোনো ব্যাখ্যা তিনি কল্পনা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাতে তার তেজ বাড়ে। অর্থাৎ রাতে তোমার হচ্ছে সে সতেজ হয়ে ওঠে, দিনে কি করে তৈলচিত্র নিস্তেজ হয়ে যায়। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে ওঠে বা সতেজ হয়ে ওঠে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়েছে। এরপরে দেখো বলছেন অশরীরী শক্তি কল্পনা ছাড়া এ সমস্তের আর কি মানে হয়? অশরীরী শক্তি বলতে বুঝিয়েছে যার শরীর নেই, দ্যাট মিনস হচ্ছে ভূত। এরকম ছাড়া তোমার হচ্ছে আর কি মানে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকেই কথা শুনিয়ে দিলেন যে হ্যাঁ অবশ্যই এর স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছে, কথাই নিজেকে শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন, তৈলচিত্রগুলোর অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়লো তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধরাস করে উঠলো, ঠিক আছে, ভয় পাওয়া আর কি। যেটা তৈলচিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জলজল করে তাকিয়ে আছে। দুটা উজ্জ্বল চোখ কি করছে তোমার তার দিকে জলজল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। 1.5 হাত মানে তো বুঝতে পারছো, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার 27 ইঞ্চের মতো, এটাকে মূলত বলা হয় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলে আলোটা জ্বালাবো ডাক্তার কাকা। পরাশর ডাক্তার তার গলা শুনেই চমকে উঠলেন এবং বললেন না।
রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে, আন্ডারলাইন করো। তাতে অন্ধকার কমেনি, মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটা স্পষ্ট মানে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র, মানে আলোতে খুব একটা কোনো লাভ হচ্ছে না, জাস্ট একটু হালকা আলো দেখা যাচ্ছে। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা, দাদা মশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন। এটা আনয়ন করো। হয়তো সেজন্যই নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেছেন? দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জল চোখ দুটির জ্যোতি যেন কমে গেল, অর্থাৎ যে দুটো চোখের মতো যেটা দেখা গিয়েছিল তার তোমার হচ্ছে একটুটা হলো কিছুটা লাইট কিছুটা কমে গেল, যেন বলছে জ্যোতি কমে গিয়েছে। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে। যতই সাহস করে এগিয়ে এসে থাকুন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন যেন দ্বিধাবোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। ইলেকট্রিক শক যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় বৈদ্যুতিক আঘাত। অস্ফুট গোঙানির আওয়াজ করে পিছন দিকে দুপা ছিটকে দিয়ে নিজে মেঝেতে বসে পড়লেন। অস্ফুট গোঙানি মানে হচ্ছে তোমার একটা মানুষ কষ্ট পেলে কিংবা হচ্ছে ব্যথা পেলে মানুষ যেটা শব্দটা করে এটাকে বলে গোঙানির আওয়াজ। সেটা করে তোমার হচ্ছে বলেন। পরক্ষণে ভয়ে অর্ধমিত্র নগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। 5 মিনিটের মতো তিনি বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট পাঁচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রের দিকে। এখানে দেখো রূপার ফ্রেম, রূপা হচ্ছে তোমার সিলভারের ফ্রেমে বাঁধানো তৈলচিত্রের দিকে। তারপর তীব্র চাপা গলায় বললেন, তুমি একটা আস্ত গর্দভ নগেন। বলছে তুমি একটা কি আস্ত গর্দভ। বকা দিলেন। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে, আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে, দুটো লাইট দেওয়া হয়েছে। ওকে, এরপরে দেখো হচ্ছে আমি কি জানি 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমনি অবস্থায় আছে। 6 মাস আগে এসেছিল পরাশর ডাক্তার এখানে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসের শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শক খাওয়া মাত্রই টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছে। তাহলে তোমার সেটা হচ্ছে ইলেকট্রিক শক। নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। আন্ডারলাইন করো। চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিল। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো দুটি লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। আন্ডারলাইন করো, এটা পরীক্ষায় আসবে। তাহলে মামাতো ভাই হচ্ছে পরেশ। হ্যাঁ, সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন? সেজন্য তোমার যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তাহলে সেই জন্য সে ওই কাজটা, ইলেকট্রিক কাজটা সে নিজেই করেছে। পরাশর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এ খবরটা যদি আমায় দিতে। নগেন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা? পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেইন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছুই হয় না। ছবি মানে রূপার ফ্রেমটা, আর রূপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে, দেয়ালের সঙ্গে যোগ নেই, না হলে ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো। এটা তোমরা ভালো করেই জানো যে ইলেকট্রিসিটির তোমার হচ্ছে কিছু অপচয় আছে,
তোমার হচ্ছে এরকম যদি তোমার হচ্ছে যেটা ধরো একটা ইলেকট্রিকের তার যদি মাটির সঙ্গে মিলিয়ে রাখা হয় তাহলে সেখানে আস্তে আস্তে তোমার হচ্ছে এই ইলেকট্রিসিটি লস হবে। তো এখানে ওই কথাটাই বলছে, যদি কাঠ না থাকতো সরাসরি তোমার হচ্ছে মাটির সাথে বা অন্য কোনো কিছুর সঙ্গে যদি তোমার হচ্ছে তার জয়েন্ট থাকে তাহলে সেখানে আস্তে আস্তে কী হয়, ইলেকট্রিক লস হয়, তখন বিল মিটারে তোমার হচ্ছে বিল হতে থাকবে। তখন এসে জন্য বলছে যে কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হবে, আসলে লিকেজটা কোথায় আছে সেটা খুঁজতে হবে। একজন বলছে যে আমি একটা হরর স্টোরি বলবো, তাই একজন বলছে এটা ফানি হরর স্টোরি। আচ্ছা ওকে, এরপরে দেখো যেটা হচ্ছে তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি ছুঁলে তোমার কিছু হয় না। আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে, ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবা একটা হচ্ছে কন্ডাক্টর আর একটা হচ্ছে সেমি কন্ডাক্টর। তো তামা লোহা মানে এগুলো হচ্ছে তোমার কন্ডাক্টর। কন্ডাক্টর হচ্ছে যেটা দিয়ে তোমার ইলেকট্রিসিটি পাস করতে পারে, ইজিলি তারা পাস করে বা হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে তারা পাস করতে পারে, সেগুলোকে মূলত বলা হয় কন্ডাক্টর। আর সিলভার যেটা এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। তো সেমি কন্ডাক্টর হওয়ার কারণে তোমার হচ্ছে এখানে কিন্তু যখন স্বাভাবিক কোনো পথ খুঁজে পায় ইলেকট্রিসিটি তখন সে সেমি কন্ডাক্টর ইউজ করবে না, সে তখন কন্ডাক্টর ইউজ করবে। আর যখন কন্ডাক্টরগুলো যদি সবগুলো অফ থাকে তখন সে তোমার হচ্ছে সেমি কন্ডাক্টর দিয়েই চলাচল করতে চেষ্টা করবে। তো এখানে সেই ঘটনাটাই ঘটেছে, যখন তোমার হচ্ছে মেইন সুইচ অফ থাকে তখন তোমার হচ্ছে এই ঘটনাটা ঘটে না। যখন তোমার হচ্ছে সব লাইটের সব কিছু যখন অফ হয়ে যায় তখন ইলেকট্রিসিটি আর কোথাও পাস করার কিংবা হচ্ছে চলাচল করার কোনো জায়গা থাকে না, তখনই তোমার হচ্ছে এই কন্ডাক্টরটা সে ইউজ করার চেষ্টা মানে সেমি কন্ডাক্টরটা ইউজ করার চেষ্টা করে বা রূপার ফ্রেমটা তোমার হচ্ছে তখন কারেন্ট তোমার হচ্ছে হয়ে যায়, তখন এটাকে যদি স্পর্শ করে তখনও শক লাগে। আর অন্য সময়তে সেটা এই কারণে হয় না, কারণ তখন কন্ডাক্টর ইউজ করার কারণে এখানে ইলেকট্রিসিটি থাকে না। আর দিনে তো একেবারে পুরোপুরিই বন্ধ থাকে, সেই জন্য একেবারেই ইলেকট্রিসিটি থাকে না, যার জন্য তোমার হচ্ছে তখন কিছুই হয় না। এই জন্য বলছে যে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি ছুঁলে তোমার কিছু হয় না। এ ঘরের আলোটা জ্বললেও তাই হয়। আলোটা জ্বললে কি হয়, তোমার হচ্ছে তখন কন্ডাক্টর ইউজ করে, সেমি কন্ডাক্টর তখন ইলেকট্রিসিটি ইউজ করে না। মাঝরাতে বাড়ির সমস্ত আলো যখন নিভে যায় তখন ছবিটা ছুঁলে কোনো পথ খোলা না দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো হাওয়া শরীরটা দিয়েই তখন প্রবেশ করার চেষ্টা করে। পরাশর ডাক্তার চুপ করে গেলেন, তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসাবে ব্যবহার করতেও দ্বিধাবোধ করে না। তিনি হাঁফ ছাড়লেন, কপাল ভালো। তড়িতাহত মানে হচ্ছে ইলেকট্রিক শক লেগে যে মারা যাওয়া, এই ইলেকট্রিক শক লাগাটাকে বলা হয় তড়িতাহত, কারণ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির বাংলাটা হচ্ছে তড়িৎ, আর সেখান থেকে আহত হওয়া, তড়িৎ যোগ হচ্ছে আহত, তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি। অর্থাৎ ইলেকট্রিক শক লেগে যদি কেউ মারা যায় তাহলে সেটাকে বলা হয় তড়িতাহত হয়ে মারা যাওয়া। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা এখানে যে কন্ডাক্টর এবং সেমি কন্ডাক্টরের ব্যাপারটা বলেছি, সেখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে মানুষের শরীরটাও কিন্তু কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা যায়। মানুষের শরীরটা কিন্তু কন্ডাক্টর, এখান দিয়ে তোমার হচ্ছে বিদ্যুৎ পাস হয়। আচ্ছা এই কন্ডাক্টর সেমি কন্ডাক্টর এবং হচ্ছে তোমার এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা, আর গল্প নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা ভূতের কাহিনী যেটা হচ্ছে ভূতের কাহিনী যদি বলতে হয় সেটা আমরা পরে একদিন বলবো, আজকে না। এখন পড়াচ্ছি অনলাইনে, আসলে গল্প বলা যায় না। গল্প বলতে হয় তোমার হচ্ছে অনলাইনে গল্প বলা একটু কঠিন, গল্প বলতে হয় সরাসরি সামনাসামনি ক্লাসে যখন থাকবো তখন। ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি কোভিড চলে যাক, ক্লাসে যখন আমাদের দেখা হবে ইনশাল্লাহ তখন আমরা গল্প বলবো। অজরারই বলছে লেখক পড়েছি, হ্যাঁ পড়াবো তো অবশ্যই, আগে যে পর্যন্ত পড়িয়েছি সেই পর্যন্ত দেখো কোনো সমস্যা আছে কিনা। তোমাদের এর পরে আবার আরেকটা ক্লাস আছে, হ্যাঁ এরপরে একটা ক্লাসে তোমরা গল্পটা আগে ভালো করে পড়ো, আমরা নেক্সটে তোমার হচ্ছে অন্যান্য বিষয়গুলো পড়াবো, এবং হচ্ছে তখন দরকার হয় অনুধাবনমূলক কোশ্চেন নিয়েও একবার আলোচনা করবো নেক্সট ক্লাসে।
তো তোমরা এই পর্যন্ত গল্পটা ভালো করে পড়ো, আর তোমাদের যেহেতু পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, তো সেই জন্য এখানেই আজকে আমরা শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। গল্পটা খুবই সুন্দর, তোমরা সবাই ভালো করে পড়বে।